হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশের সেটের 10 নম্বর ইংলিশ সেট করব এবং এই সমস্ত ইংলিশ সেট তোমাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেন এক্সাম এবং নেক্সট মান্থ জানুয়ারিতে এক্সাইজ মেন এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং নেক্সট ইয়ার এসএসসি জিডি এবং কলকাতা মেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক্সাইজ মেনে কিন্তু 30 নম্বর থাকবে ইংলিশের উপর থেকে, যেটা কিন্তু খুবই একটা ভাইটাল একটা ব্যাপার। তোমরা কিন্তু প্রতিদিন এই ইংলিশের সেটগুলো ফলো করো, এখান থেকে কিন্তু প্রচুর তোমরা প্রশ্ন জানতে পারবে। আমরা 10 নম্বর সেট করছি এবং ইংলিশে যে ভয়টা সেটা কাটবে এবং প্রচুর নিয়ম শিখতে পারছো তোমরা প্রতিদিন এবং প্র্যাকটিসও হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ইংলিশের সেট নাম্বার 10। কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ গিভেন ওয়ার্ড। অর্থাৎ যে শব্দটা দেয়া থাকবে সেই শব্দটার বিপরীত শব্দ কি হবে তোমাদের খুঁজে নিয়ে বের করতে হবে। খুবই ইজি একটি শব্দ দেওয়া রয়েছে, দেখো ক্রিটিসাইজ। এই ক্রিটিসাইজ শব্দটার বিপরীত শব্দ কি হবে তোমাদের প্রত্যেককে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, সেটা ঠিক হোক ভুল হোক, এর মাধ্যমে তোমাদের প্র্যাকটিস হবে এবং মনেও থাকবে। এবং প্রতিদিন যদি এই দুপুর 3টের ক্লাস তোমরা ফলো করতে থাকো, তোমাদের ইংলিশের প্রতি কিন্তু একটা ধারণা জন্মাবে, যে ভয়টা ছিল সেটাও কাটবে এবং হয়তো হতেও পারে এইখান থেকেই কিন্তু প্রশ্ন কমন আসতে পারে। ওকে, তো ক্রিটিসাইজ এই শব্দটার বিপরীত শব্দ কি হবে এবং বিগত বছরে যে যে টাইপ থেকে প্রশ্ন ছিল সেই টাইপের ওপর থেকে কিন্তু আমি প্রশ্ন রাখার চেষ্টা করছি প্রতিটা সেটে, যাতে তোমাদের প্রতিটা টাইপ থেকে প্রশ্ন কিন্তু প্র্যাকটিস হয়। তো দেখো, ক্রিটিসাইজ শব্দটার বাংলা অর্থ কি? এটার অর্থ হলো সমালোচনা করা, সমালোচনা করা। ওকে, এবং যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখো, রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, সকলেই জানি। প্রেইজ, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। রেকমেন্ড মানে রেকমেন্ড করা, ঠিক আছে, কারোর প্রতি। এবং ফিনিশ মানে হচ্ছে শেষ করা। তো কোনটা এটার অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট হবে ক্রিটিসাইজের? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রেইজ। ক্রিটিসাইজ মানে তার সমালোচনা করা, তার ভুল ভ্রান্তিগুলো ধরা, আর প্রেইজ হচ্ছে কারোর প্রশংসা করা। তো এই দুটো একে অপরের বিপরীত। নেক্সট প্রশ্ন নাম্বার 2, দেখো আরো একটি অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট শব্দ আমরা দেখব। দেখো, শব্দটা হলো ফিকেল। ফিকেল শব্দটার বিপরীত শব্দ কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। ফিকেল শব্দটার অপোজিট শব্দ কি হবে? তো ফিকেল শব্দটার বাংলা অর্থ কি? অর্থ হলো অস্থির বা চঞ্চল। তো অস্থির এবং চঞ্চল এই শব্দটার বিপরীত শব্দ কোনটা হবে? তো অপশনগুলোর মিনিংগুলো দেখে নিই। কুইক, কুইক মানে হচ্ছে দ্রুত, দ্রুত। এরাটিক মানে হচ্ছে সোজাভাবে। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, ধ্রুবক বা যে স্থির। এবং ভোলাটাইল মানে হচ্ছে আমরা জানি উদ্বায়ী। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে? অস্থির বা চঞ্চলের উল্টো স্থির বা ধ্রুবক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কনস্ট্যান্ট। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা প্রশ্ন নাম্বার 2টা কোনটা সঠিক উত্তর হবে। প্রশ্ন নাম্বার 3, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো, যে বাক্যটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে? মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ। মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, এটা কিসে রয়েছে? দেখো, আর ওয়াচিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে নিয়মটা আমরা জানি সেটা কি? দেখো, অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট। আচ্ছা, তারপর এই সাবজেক্ট যেটা হলো সেটা অনুযায়ী এম, ইজ বা আর প্লাস বিইং প্লাস ভার্বের ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। ওকে, তো দেখো এখানে এই সেন্টেন্সটায় অবজেক্টকে রয়েছে, অবজেক্ট রয়েছে দ্য ম্যাচ, তার মানে এইটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে এটা দেবো, তাহলে কি দেবো? দ্য ম্যাচ। তো এটা দেখো সিঙ্গুলার, দ্য ম্যাচ সিঙ্গুলার, তাহলে আমরা কি দেবো? এম ইজ আর এর মধ্য থেকে ইজ দেবো, তাহলে ম্যাচ ইজ।
এবার দেখো কি শব্দ দিতে বলেছি, বিং, তাহলে ম্যাচ ইজ বিং। এবার ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এখানে ভার্ব কোনটা, ভার্ব হলো ওয়াচ, তো ওয়াচের পাস্ট পার্টিসিপেল হলো ওয়াচড, WATCHED, ওয়াচড। তারপরে বাই, বাই, তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, সাবজেক্ট হলো কি মাই ফ্রেন্ডস, তাহলে হয়ে যাবে এখানে মাই ফ্রেন্ডস। ওকে, তো কোন অপশানে এটা সঠিক উত্তর রয়েছে, দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো ভয়েস চেঞ্জের এই নিয়মটা। তো তোমরা যারা মেন ব্যাচ কোর্সে ভর্তি হতে পারছো না তারা কিন্তু অবশ্যই ক্লাস 10 এবং 11, 12 যেটা ইংরাজি গ্রামার বই রয়েছে সেখান থেকে ভয়েস চেঞ্জ, নাউন, ন্যারেশন চেঞ্জ এই সমস্ত কিন্তু, এবং বিশেষ করে টেন্স এইগুলোর নিয়ম কানুনগুলো কিন্তু দেখে রাখবে, তাহলে আমাদের এই সেটের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু অসুবিধা হবে না। নেক্সট প্রশ্ন নাম্বার 4, চেঞ্জ দ্য ভয়েস, আরো একটা ভয়েস চেঞ্জ করবো। দেখো ভয়েস চেঞ্জ থেকে কিন্তু দুটো প্রশ্ন মাস্ট আসবেই, গত বছরেও এসেছিল। দেখো কি বলছে, মাই ফাদার হ্যাজ সলভড দিস ম্যাটার, আমার বাবা এই ম্যাটারটা সলভ করে দিয়েছে। দেখো হ্যাজ সলভ তার মানে কিসে আছে রয়েছে, হ্যাজ থাকলে আমরা জানি পারফেক্ট, এবং হ্যাজ রয়েছে তার মানে প্রেজেন্ট, তার মানে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি নিয়ম রয়েছে ভয়েস চেঞ্জ করার জন্য, সিমিলার, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপর এই যে সাবজেক্ট আমরা বসাবো সেই সাবজেক্টের পার্সন অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসাবো, তারপর একটা স্পেশাল শব্দ সেটা হলো বিন, BEEN, বিন বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল, এবং এখানে সবথেকে ইজি যে দেখো পারফেক্টের অলরেডি কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেল দেয়াই থাকে, তো যেটা থাকবে সেটাই বসিয়ে দেবো, প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়ে যাবে কি অবজেক্ট। ওকে, তো এই নিয়মে দেখবো, দেখো দিস ম্যাটার এইখানে হচ্ছে অবজেক্ট, তো দিস ম্যাটারটা এইখানে হয়ে যাবে সাবজেক্ট, তাহলে দিস ম্যাটার। এবার দেখো দিস মানে এইটি, একটা জিনিস, তার মানে এটা সিঙ্গুলার, তাহলে এখানে বসাবো আমরা হ্যাজ, তারপরে কি বিন, বিন, তারপরে সলভড, ভার্বের পাস্ট পার্টিসিপেল সলভড, তারপরে বাই, তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট অর্থাৎ মাই ফাদার। ওকে, তো দেখো কোন অপশানে রয়েছে এটা, মাই ফাদার হ্যাজ বিন, সরি দিস ম্যাটার হ্যাজ বিন সলভড বাই মাই ফাদার, এটাও অপশান সি, দিস ম্যাটার হ্যাজ বিন সলভড বাই মাই ফাদার। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি। আশা করি ভয়েস চেঞ্জ দুটো যে ছিল তোমরা নিয়মটা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। দেখো দে সেড, তারা বলল, উই ক্যান নট লিভ উইথআউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। এই প্রশ্নটা সব থেকে ইজি ন্যারেশন চেঞ্জ। ভালো করে দেখো, উই ক্যান নট লিভ উইথআউট অক্সিজেন, এটা কি চিরন্তন সত্য, চিরন্তন সত্য, তাই না, ইউনিভার্সাল ট্রুথ। তো এখানে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, চিরন্তন সত্যের ক্ষেত্রে কোনো কিছুর পরিবর্তন হবে না, অর্থাৎ যেমন থাকবে সেই রকমই বসিয়ে দেবো, না আমরা কোনো রকম ভার্বের চেঞ্জ করব, না আমরা কোনো রকম পার্সনের চেঞ্জ করব। তার মানে আমরা কি করব, দে সেড, তারপর এই যে ইনভার্টেড কমা এবং এই যে কমা রয়েছে এইটা তোলার জন্য আমাদের কনজাংশন হিসাবে দ্যাট নিয়ে আসতে হয়, তারপরে যা আছে যেটা আছে সেটা পুরোটা হুবহু বসিয়ে দেবো, উই ক্যান নট লিভ উইথআউট অক্সিজেন, ব্যাস একদম সব থেকে ইজি ন্যারেশন চেঞ্জ কিন্তু এইটাই। তো দেখো কোথায় অপশানে রয়েছে এটা 5 নম্বর প্রশ্নের, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তে রয়েছে, দে সেড দ্যাট উই ক্যান নট লিভ উইথআউট অক্সিজেন, ইউনিভার্সাল ট্রুথ। আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রশ্ন নাম্বার 6 দেখো, চেঞ্জ দ্য ন্যারেশন, এটা কি হবে, রাহুল সেড টু মি, রাহুল আমাকে বলল, উই আর মর্টাল, আমরা মরণশীল। তো দেখো তো এটাও কি চিরন্তন সত্য, আমরা মরণশীল, হ্যাঁ এটাও চিরন্তন সত্য, অর্থাৎ এটা একদম সত্য ঘটনা।
ইউনিভার্সাল ট্রুথ, এটার কিন্তু কোনো রকম নড়চড় হওয়ার ব্যাপার নেই। তো এখানেও আমরা কি করব, উই আর মর্টালটাকে যেমন রয়েছে সেই রকম রেখে দেবো, শুধু ইনভার্টেড কমা তুলে কি দেবো, দ্যাট। তো দেখো ন্যারেশন চেঞ্জের নিয়ম এখানে কি কি লিখছি দেখো, ইনভার্টেড কমা, ঠিক আছে, কমা তুলে দ্যাট এটা বসাবো। আর একটা জিনিস এইখানে গুরুত্বপূর্ণ জিনিস, যদি সে টু থাকে, এই যে টু যদি থাকে তাহলে আমরা করব টেল, যদি শেষ টু থাকে তাহলে আমরা করব টেলস, যদি সেড টু থাকে তাহলে আমরা করব টোল্ড, আর যদি অনলি সে থাকে তাহলে করব সেই থাকবে, শেষ থাকলে শেষই বসে যাবে এবং সেড থাকলে সেডই বসে যাবে। গুরুত্বপূর্ণ এটা তথ্য। তো এখানে দেখো সেড টু রয়েছে, তার মানে আমরা কি করব, রাহুল সেড টু, তার মানে টোল্ড মি দ্যাট উই আর মর্টাল। দেখো অপশনে কিন্তু কোথাও সেট টু, এই সেট টু জায়গায় টোল্ড করে দেয়া নেই, ঠিক আছে। তো দেখো সেট টুকে কিন্তু সেট টু রাখলেও হবে, কিন্তু আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে কিন্তু টোল্ড রাখলে। তো তোমরা কিন্তু এখানে দেখো অপশনে টোল্ড দেয়া নেই, তার মানে আমাদের এখান থেকে একটা অপশন বেছে নিতেই হবে, সেই জন্য যেটা সঠিক দেয়া রয়েছে। তো কোনটা সঠিক দেয়া রয়েছে দেখো, অপশন এ। তো এখানে সেট টুটা আমি কেটে দিলাম, দিয়ে এখানে করে দিলাম টোল্ড। ওকে, তো রাহুল টোল্ড মি দ্যাট উই আর মর্টালস। ওকে, তো এখানে সেট টুটা কেটে টোল্ড করে দেবে, তো আরো কিন্তু পারফেক্ট হবে। নেক্সট প্রশ্ন নাম্বার 7 আমরা দেখব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। অ্যাকচুয়ালি ইডিয়াম অর ফ্রেজের একটাই ধরন হলো প্রোভার্ব। তোমরা অনেকেই বলছিলে যে প্রোভার্ব দিতে প্রশ্নে, অ্যাকচুয়ালি ইডিয়াম অর ফ্রেজের অন্য রূপই হলো কিন্তু প্রোভার্ব। যে বাংলায় আমরা প্রবাদ বচনগুলো বলি সেগুলোকে ইংলিশে আমরা ইডিয়াম, ফ্রেজ বা প্রোভার্ব হিসাবে জেনে থাকি। তফাৎ শুধু এটাই হলো, ইডিয়ামগুলোর কিন্তু কোনো রকম চিরাচরিত মিনিং নেই, সেগুলোকে মুখস্থ করতে হয়, কিন্তু প্রোভার্বগুলো দেখে আমরা কিছুটা বুঝতে পারি, এটাই হচ্ছে তফাৎ। তো দেখো এইখানে যে প্রোভার্ব বা ইডিয়াম বা ফ্রেজ যেটাই বলো না কেন সেটা দেয়া রয়েছে, তার সঠিক উত্তর কি হবে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এই ইডিয়ামটার সঠিক উত্তর বা সঠিক অর্থ কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাই কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। তো প্রশ্ন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পারপ্লেক্সড। পারপ্লেক্সড হয়ে যাবে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, এবং এটার মিনিং কি দাঁড়াবে, কিং কর্তব্য বিমূঢ়। ওকে, এই অ্যাট ওয়ান্স উইট এন্ডস মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, মানে হতবম্ব হয়ে যাওয়া। নেক্সট প্রশ্ন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর ফ্রেজ। এটাও খুবই ইজি রয়েছে, অ্যাট ওয়ান্স ফিঙ্গার স্ট্রিপ, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, যেটাকে আমরা বাংলায় বলে থাকি নখো দর্পণে, নখো দর্পণে, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, নখো দর্পণে বা হাতের মুঠোয়, এইরকম টাইপের ব্যাপার। তো প্রশ্ন নাম্বার 8 এর কোনটা সঠিক অর্থ হবে প্রত্যেকে কমেন্ট বক্সে করো, কমেন্ট বক্সে কমেন্ট করো এই প্রোভার্বটার। তো প্রশ্ন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, অপশন সি, কমপ্লিট নলেজ, অর্থাৎ সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান, যেটাকে আমরা বলে থাকি নখো দর্পণে, একদম প্রতিটা জিনিস যেন তার নখো দর্পণে রয়েছে, সম্পূর্ণ জ্ঞান রয়েছে। তো এটাকেই আমরা প্রোভার্বের মাধ্যমে বলে থাকি অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। নেক্সট স্পেলিং টেস্ট আমরা দেখব, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিং নিচে কোনটা করে দেওয়া রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো অ্যাব্রিভিয়েট, অ্যাব্রিভিয়েট এই শব্দটার কোনটা সঠিক বানান করে দেওয়া রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। স্পেলিং টেস্ট থেকে গত বছর পরীক্ষায় এসেছিল, গত মেন্সে। তো
তো প্রশ্ন নাম্বার 9 এর কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাব্রিভিয়েট। অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তো অ্যাব্রিভিয়েট শব্দটার অর্থ কি? সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ। নেক্সট প্রশ্ন নাম্বার 10, স্পেলিং টেস্ট দেওয়া রয়েছে আরো একটি। কারেক্ট স্পেলিং কোনটা হবে দেখো। অ্যাক্সিলারেট, অ্যাক্সিলারেট এই শব্দটার সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। যে সমস্ত স্পেলিং এ সব দুটো দুটো করে থাকে এই রকম স্পেলিং এ কিন্তু বেশি করে দিয়ে থাকে স্পেলিং টেস্টে। তো প্রশ্ন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাক্সিলারেট। ACCELERATE। অ্যাক্সিলারেট মানে হচ্ছে গতিবেগ। ওকে, নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কলকাতা পুলিশ যে এসআই যেটা নেক্সট ইয়ার রয়েছে সেটার উপর বেস করে কিন্তু আমাদের মেন ব্যাচ কোর্স কিন্তু 20 ডিসেম্বর অর্থাৎ আজ থেকে কিন্তু শুরু হতে চলেছে। এখানে তোমরা জানো সমস্ত কিছু ডেসক্রিপটিভ রয়েছে মেন পরীক্ষায় এসআই এর। তো ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ বাংলা। তো সম্পূর্ণ ডেসক্রিপটিভ পেপারের আমরা প্রস্তুতি দেব ভিডিও ক্লাস এবং ক্লাসের পিডিএফ এর মাধ্যমে। সম্পূর্ণ 6 মাসে তোমরা গাইডেন্স পাবে এবং হুবহু প্রশ্ন কমন পেতে এবং ডেসক্রিপটিভ পেপার কিভাবে লিখতে হয় সেটার ব্যাপারে জানতে কিন্তু আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হতে হবে। কোর্স ফি দেখো 1799 টাকা এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 9647553612 নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই ব্যাচ কোর্সে ডেসক্রিপটিভ ব্যাচ কোর্সে কিন্তু ভর্তি হয়ে যাও। 20 ডিসেম্বর অর্থাৎ আজ থেকে কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। নেক্সট প্রশ্ন নাম্বার 11, ফাইন্ড দ্য কারেক্ট সিকোয়েন্স অফ সেন্টেন্স। এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছিল, অর্থাৎ কিছু বাক্যকে তোমাদের হচ্ছে উল্টে পাল্টে দিয়ে দেবে, জাম্বেল করে দেবে। সেই জাম্বেল সেন্টেন্সগুলোকে সঠিক অর্ডারে সাজিয়ে কমেন্ট বক্সে বা তোমাদের সঠিক উত্তরটা করতে হবে। দেখো প্রশ্ন নাম্বার 11 যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। ইয়ংস্টার ইন দ্য সিটিজ অ্যান্ড দ্য ভিলেজেস। তারপর দেখো দ্য এফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজেস গোয়িং ইজ ভেরি ব্যাড। তো এই চারটে সেন্টেন্সকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া রয়েছে। তো এই চারটে সেন্টেন্সকে যদি আমরা সঠিক কোন অর্ডারে নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন সঠিক অর্ডারে সাজালে একটা সম্পূর্ণ অর্থবহ সেন্টেন্স তৈরি হবে। দেখো ইয়ংস্টার্স ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস প্রথমে দেওয়া রয়েছে। তারপর দেখো দ্য এফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজেস গোয়িং ভেরি ব্যাড। তো কোনটা মনে হচ্ছে প্রথম শব্দ হবে বা প্রথম বাক্য কোনটা হওয়া উচিত? তো দেখো প্রথম বাক্য যেটা হওয়া উচিত সেটা হলো এই কিউটা, এটা হচ্ছে 1 নম্বর হওয়া উচিত। দেখো কি হবে, দ্য এফেক্ট। তারপরে 2 নম্বর বাক্য কোনটা হওয়া উচিত? 2 নম্বর বাক্য হওয়া উচিত 8টা। তার মানে দ্য এফেক্ট অফ দ্য সিনেমা, অর্থাৎ সিনেমার প্রভাবটা। ঠিক আছে, তাহলে এই সিনেমার প্রভাবটা এবার কোনটা হবে? 3 নম্বর সেন্টেন্স কোনটা হবে, পি নাকি এস? দেখো এফেক্ট অফ সিনেমা মানে সিনেমার প্রভাবটা কার ওপরে পড়ে। দেখো ওপর শব্দটা কিন্তু এখানে অন রয়েছে, তার মানে এসটা হবে 3 নম্বর। তার মানে হবে কি, অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ ভেরি ব্যাড। তারপরে 4 নম্বর পি, ইয়ংস্টার্স, যেটা বাদ বাকি রয়েছে। ওকে, তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 11 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কিউ আর এস পি। কিউ আর এস পি অর্থাৎ এটা কিন্তু সঠিক অর্ডার। ওকে, কিউ আর এস পি এই অর্ডারে সাজালে এই চারটে সেন্টেন্স কিন্তু সম্পূর্ণ একটা অর্থবহ বাক্য গঠন করে। তো এই রকম কিন্তু প্রশ্ন বিগত বছরে এসেছে এবং আমি কিন্তু প্রশ্ন ভ্যারাইটি দিচ্ছি যাতে তোমাদের অনেক প্র্যাকটিস হয় এবং বিশেষ করে এসএসসি জিডিতে কিন্তু এই ধরনের প্রশ্ন একটা থেকে দুটো থাকে। প্রশ্ন নম্বর 12 আরো একটি দেখবো আমরা। ফাইন্ড দ্য কারেক্ট সিকোয়েন্স অফ সেন্টেন্স। শব্দগুলোর বা বাক্যগুলোর সঠিক অর্ডার কোনটা হবে। দেখো সেন্টেন্সগুলো পড়া যাক। আই হ্যাভ নট কাম টু কমপ্লেন হি সেড। তারপর দেখো ইভেন ইফ ইট মিনস সাম হিউমিলিয়েশন
বাট দ্য বয় মাস্ট লার্ন টু বি অনেস্ট অ্যান্ড অ্যাডমিট হি ব্রোক ইট। তো এই চারটে সেন্টেন্স দেওয়া রয়েছে। তো এই চারটে সেন্টেন্সের মধ্যে কোন লাইনটা সর্বপ্রথম আসতে পারে বলে মনে হচ্ছে? দেখো, ইভেন, ইভেন দিয়ে কোনো কি সেন্টেন্স শুরু হতে পারে? হয় না সাধারণত। বাট দিয়েও কিন্তু খুব একটা সেন্টেন্স শুরু হয় না, এবং অ্যান্ড দিয়েও শুরু হয় না। তো শুরু হবে পি দিয়ে। তো এটা হয়ে যাবে ফার্স্ট। তাহলে মানে কি হবে? আই হ্যাভ নট কাম টু কমপ্লেন, হি সেড। তারপরে তারপরে কোনটা হবে? তো তারপরে হবে দেখো এই আরটা, অর্থাৎ 2 নম্বর সেন্টেন্স হবে আরটা। তো কি হবে? আই হ্যাভ নট কাম টু কমপ্লেন, হি সেড। সে বলল আমি কোনো রকম অভিযোগ করতে আসিনি, বাট কিন্তু দ্য বয় মাস্ট লার্ন টু বি অনেস্ট। কিন্তু ছেলেটার কিন্তু সৎ হওয়া প্রয়োজন। ঠিক আছে? তো ছেলেটার সৎ হওয়া প্রয়োজন। এরপরে কোন সেন্টেন্সটা আসবে? কিউ নাকি এস? কিউ নাকি এস? তো এরপরে আসবে 3 নম্বর সেন্টেন্স হলো কিউ। দেখো, ইভেন ইফ ইট মিনস সাম হিউমিলিয়েশন, তারপরে যেটা রয়েছে পড়ে সেটা, অ্যান্ড অ্যাডমিট হি ব্রোক ইট, যে এটা সে ভেঙেছে। তো সঠিক অর্ডার কোনটা হয়ে যাবে? পি, দেখো পি আর কিউ এস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পি আর কিউ এস। আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রশ্ন নাম্বার 13, ভার্বাল অ্যানালজি। এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে, অনেকে কিন্তু এটাকে জিআই ধরে ভেবে ফেলে, কিন্তু ইংলিশের মধ্য থেকে এই রকম প্রশ্ন আসে। এটাগুলোকে বলা হয় ভার্বাল অ্যানালজি। দেখো, পাও, পাও শব্দটার সাথে যায় ক্যাট, তাহলে দেন হুপ শব্দর সাথে কি যাবে? তো পাও হলো কি? ক্যাটের ফুট। ঠিক আছে? বিড়ালের পাটাকে আমরা বলে থাকি, পায়ের যে থাবাটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি পাও। তো হুপ তাহলে কোন প্রাণীর নিচের থাবা? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। হুপ কোন প্রাণীর পায়ের থাবা? তো প্রশ্ন নাম্বার 13 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হর্স। ঘোড়ার পায়ের থাবা হলো হুপ। প্রশ্ন নাম্বার 14, আরো একটি ভার্বাল অ্যানালজি দেখো, স্ক্রিবেল। স্ক্রিবেল এই শব্দটা যায় রাইটের সাথে। তোমরা ফর্ম ফিল আপের সময় দেখেছো যে স্ক্রাইবার দরকার হয়, যারা লিখতে অক্ষম হয়ে থাকে তাদের জন্য কিন্তু একজন করে স্ক্রাইবার থাকে, যে তার হয়ে কিন্তু লিখে দেয়। তো সেই স্ক্রিবেল শব্দটা যায় রাইট বা লেখার সাথে। তাহলে স্ট্যামার শব্দটা কিসের সাথে যায়? তো স্ট্যামার শব্দের অর্থ হলো তোতলা। ঠিক আছে? তো তোতলা অর্থাৎ যে লিখতে পারে না তার জন্য দরকার হয় স্ক্রাইব, অর্থাৎ লেখার সাথে সম্পর্কিত স্ক্রাইব। তাহলে স্টামার শব্দটা কিসের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্পিক, বলার সাথে। ঠিক আছে? বলার সাথে সম্পর্কিত স্টামার। আশা করি বুঝতে পেরেছো প্রশ্ন নাম্বার 13 এবং 14টা। নেক্সট প্রশ্ন নাম্বার 15 দেখব, সিনোনিম, সমার্থক শব্দ। অ্যাবান্ডন, অ্যাবান্ডন শব্দটার সমার্থক শব্দ নিচের কোনটা হবে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো অ্যাবান্ডন শব্দটার বাংলা অর্থ হলো ত্যাগ করা। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। অ্যাবান্ডন শব্দটার সিমিলার বা সমার্থক শব্দ নিচের কোনটা হবে? ট্রাই মানে চেষ্টা, জয়েন মানে যুক্ত হওয়া, কিপ উইথ অর্থাৎ যুক্ত থাকা, এবং ফরসেক মানে হচ্ছে ত্যাগ করা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফরসেক। সমার্থক শব্দ চাওয়া হয়েছে, তো অ্যাবান্ডন শব্দটার সমার্থক শব্দ হলো ফরসেক। নেক্সট প্রশ্ন নাম্বার 16, সিনোনিম আরো একটা দেখব। দেখো, অ্যাবডিকেট, অ্যাবডিকেট শব্দটার সমার্থক শব্দ কি হবে? তো অ্যাবডিকেট শব্দটার যে বাংলা মিনিং সেটা হলো ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। তো নিচে কোনটা সঠিক উত্তর হবে? জয়েন মানে যুক্ত, সার্চ মানে খোঁজা, অ্যাবান্ডন মানে একটু আগেই দেখলাম ত্যাগ করা, এবং অ্যাডভান্স মানে এগিয়ে থাকা।
তো কোনটা সমার্থক হবে? ছেড়ে দেয়া মানেই তো কি ত্যাগ করা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি। তার মানে অ্যাবান্ডন শব্দটার আমরা তিনটে সমার্থক শব্দ পেলাম, এক অ্যাবডিকেট এবং আর একটা হলো ফরসেক, যেটা আগের কোশ্চেনে আমরা দেখলাম, এবং অ্যাবান্ডন নিজে। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 17, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ডস। অর্থাৎ দেখো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সের পার্টিকুলার জায়গায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, তো সেই আন্ডারলাইন জায়গাটাকে নিচের কোন অপশন দিয়ে আমরা যদি সাবস্টিটিউট করি সেন্টেন্সটা ইমপ্রুভ করবে। সেন্টেন্সটা দেখো, আই এম ট্রাইড অ্যাজ আই এম ওয়ার্কিং সিন্স 7 o'clock ইন দ্য মর্নিং। আমি খুবই ক্লান্ত, অ্যাজ যেহেতু আই এম ওয়ার্কিং সিন্স 7 o'clock ইন দ্য মর্নিং, আমি সকাল 7টা থেকে কাজ করছি। তো দেখো এই যে সিন্স 7 o'clock একটা সময় নির্দেশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো এই সব ক্ষেত্রে যখন সিন্স ব্যবহৃত হয়, 7 o'clock সময় নির্দেশ করা হয়, এই রকম ক্ষেত্রে কিন্তু আমরা পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। অর্থাৎ এমন একটি কাজ যেটাকে বলা হয়, এমন কিছু কাজ যেটা অনেকক্ষণ সময় ধরে চলছে বোঝাতে আমরা পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে পারফেক্ট টেন্স ইউজ করব। এবার দেখো পারফেক্ট টেন্স কিন্তু অপশন বি এবং সিতেও রয়েছে, কিন্তু আমরা কোন পারফেক্ট টেন্স ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট? এবার আমাদের দেখতে হবে, দেখো অ্যাম রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট, তার মানে আমাদের এখানে ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আই হ্যাভ বিন ওয়ার্কিং। আমি সকাল 7টা থেকে কাজ করছি। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে আই হ্যাভ বিন ওয়ার্কিং। তো আশা করি প্রশ্ন নাম্বার 17টা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন নাম্বার 18, স্পটিং এরর ইন ইংলিশ। অর্থাৎ একটা ইংলিশ সেন্টেন্স দেওয়া রয়েছে, সেখানে কোথায় ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে জাস্ট। দেখো, রাহুল ইজ অফেন কামিং টু মি অন সানডেজ। রাহুল ইজ অফেন কামিং টু মি অন সানডেজ। তো এই গোটা সেন্টেন্সটার মধ্যে বিভিন্ন পার্টে ভাগ করা দেওয়া রয়েছে, এ বি সি এবং ডিতে। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমরা খুঁজে নিয়ে সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 18 কোথায় ভুল দেওয়া রয়েছে? তো ভুল দেওয়া রয়েছে পার্ট 1-এ। কোথায়? দেখো, অফেন মানে প্রায়। এই প্রায় শব্দটা ব্যবহার করলে আমরা কি ব্যবহার করে থাকি? অফেন ব্যবহার করলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করে থাকি। সে প্রায় আমার কাছে আসে, প্রায় আমার কাছে আসে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? তো দেখো এখানে অপশনগুলো সবই ভুল দেওয়া রয়েছে, এখানে কামিং হবে না, এখানে হবে কামস। অফেন কামস টু মি। তো অপশন এ উত্তর হবে, কিন্তু এখানে হবে কামিংটা নয়, এখানে হবে এই কামস। কামিং শব্দটা কিন্তু এখানে গ্রামাটিক্যাল এরর, যেহেতু অফেন রয়েছে। ঠিক আছে, তো অফেনের সাথে সবসময় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চাই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কামস। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 19, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে তোমাদের ভরাট করতে হবে। দেখো, সি কেয়ারস ড্যাশ দ্য এনভায়রনমেন্ট। সি কেয়ারস ড্যাশ দ্য এনভায়রনমেন্ট। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সে পরিবেশের ব্যাপারে খুব যত্নশীল। তো এই ব্যাপারে এটা আমরা কোন শব্দটা ব্যবহার করে থাকি? প্রত্যেকে সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 19 খুবই ইজি প্রশ্ন, সি কেয়ারস অ্যাবাউট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাবাউট। ওকে, সি কেয়ারস অ্যাবাউট এনভায়রনমেন্ট। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আরো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা দেখব। দেখো, ইট ওয়াজ কাইন্ড ড্যাশ ইউ টু হেল্প। ইট ওয়াজ কাইন্ড ড্যাশ ইউ টু হেল্প। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কাইন্ডের সাথে কিন্তু সেই শব্দটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে যায়। ইট ওয়াজ কাইন্ড ড্যাশ ইউ টু হেল্প। তো প্রশ্ন নাম্বার 20 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অফ। ইট ওয়াজ কাইন্ড অফ ইউ টু হেল্প। অর্থাৎ এটা কাইন্ড অফ মানে কি? কাইন্ড অফ মানে হচ্ছে এক ধরনের, অর্থাৎ এটা তোমাকে সাহায্য করা হলো এক ধরনের, এটা এক ধরনের তোমাকে সাহায্য করা, এই কথাটা বোঝাতে চাইছে কাইন্ড অফ এর মাধ্যমে। তো এখানে অফটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে,
নেক্সট কোশ্চেন নাম্বার 21, আরও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের করতে হবে। দেখো প্রশ্নটা কি বলছে, ইট ডিফার্স ড্যাশ দেয়ার লাস্ট সাজেশন। ইট ডিফার্স ড্যাশ দেয়ার লাস্ট সাজেশন, কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এখানে বসবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ফর্ম। ওকে, ফ্রম, অর্থাৎ তাদের লাস্ট সাজেশনের থেকে এটা কিন্তু আলাদা। নেক্সট 22, ইউজ সুইটেবল ফ্রেজাল ভার্ব, অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে থেকে তোমাদের একটা সঠিক ফ্রেজাল ভার্ব বসিয়ে এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো সেন্টেন্সটা কি বলছে, আই ডিডেন্ট নো দ্য অ্যান্সার সো আই ড্যাশ অন দ্য ইন্টারনেট, অর্থাৎ আমি উত্তরটা জানি না বা জানতাম না, সেই জন্য আমি ইন্টারনেটে কি করেছি, খোঁজ করেছি। তো 22 সঠিক উত্তর হবে অপশন বি, লুকড ইট আপ। লুকড ইট আপ মানে হচ্ছে খোঁজ করা, ঠিক আছে, খোঁজা। নেক্সট 23, ইউজ সুইটেবল ফ্রেজাল ভার্ব, আরো একটি সুইটেবল ফ্রেজাল ভার্ব, পরে সবগুলোই ফ্রেজাল ভার্ব রয়েছে। দেখো, মাই কার ড্যাশ এগেন ইয়েস্টারডে, আই শুড বাই এ নিউ ওয়ান। কি বলছে, আমার কারটা গতকাল আবার কিছু একটা হয়েছে, যার জন্য আমি মনে করছি আই শুড বাই এ নিউ ওয়ান, অর্থাৎ আমার একটা নতুন গাড়ি কেনা উচিত। তার মানে কি, অপশন সি, ব্রোক ডাউন। ব্রোক ডাউন মানে হচ্ছে আমার গাড়িটা আবারও বসে গেছে বা ভেঙে গেছে এরকম টাইপের, বা বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমার একটা নতুন গাড়ি কেনা উচিত। নেক্সট 24, দেখো আরো একটি ফ্রেজাল ভার্ব, আই ড্যাশ রিয়েলি ওয়েল উইথ মাই ওয়ার্ক কলিগস, উই অফেন মিট আপ ফর ড্রিঙ্কস অর এ মিল। কি বলছে, আই ড্যাশ রিয়েলি ওয়েল উইথ মাই ওয়ার্ক কলিগস, উই অফেন মিট ফর ড্রিঙ্কস অর মিল। তো 24 এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন এ, গেট অন, অর্থাৎ আমি আমার কলিগদের সাথে, আমাদের কাজের যে কলিগ রয়েছে তাদের সাথে কিন্তু বেশ ভালোভাবেই কি চলছি, এবং আমরা একসাথে কখনো কখনো ড্রিঙ্ক এবং মিলের জন্য থেকে যাই। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 25, ইউজ সুইটেবল ফ্রেজাল ভার্ব, আরো একটি সুইটেবল ফ্রেজাল ভার্ব তোমাদের ইউজ করতে হবে। দেখো, আই ডোন্ট নো এনাফ অ্যাবাউট ইট, আমি এটার ব্যাপারে খুব বেশি জানি না, সো আই নিড টু ড্যাশ মোর, তাই আমার এটার ব্যাপারে কি আরো খোঁজ নিতে হবে। তো এইরকম বোঝাচ্ছে আমি এটার ব্যাপারে বেশি কিছু জানি না, তো সো আই নিড টু ড্যাশ মোর। তো প্রশ্ন নাম্বার 25 এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ফাইন্ড আউট। ওকে, ফাইন্ড আউট মানে হচ্ছে খোঁজ নেয়া, খোঁজ নেয়া। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ আমরা 25 ইংলিশের প্র্যাকটিস সেট করে ফেললাম। তো প্রতিদিন এই সমস্ত ক্লাসগুলো তোমরা ফলো করবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাও। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে, এবং এইখান থেকে তোমাদের ইংলিশের যে ভয় সেটা কাটবে, এবং ইংলিশ প্রচুর প্র্যাকটিস হচ্ছে, এবং ইংলিশের যে নিয়ম কানুনগুলো নতুনগুলো রয়েছে সেগুলো তোমরা শিখতে পারছো, এবং বিগত বছরে যে ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু তোমরা জানতে পারছো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং এখানে প্রতিদিন কুইজ করানো হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, সেগুলো অ্যাটেম্প করো এবং নিজেদের প্রস্তুতি যাচাই করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।